চমৎকার প্রশ্ন করছেন এবং গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য। বাংলাদেশ গণতন্ত্রের জন্য একটা মুক্তিযুদ্ধ করেছে, একসাগর রক্ত দিয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া না, সারা বিশ্বে স্বাধীনতা অর্জনের জন্য রক্ত দিয়েছে এবং স্বাধীনতা অর্জন করেছে। এরকম অনেক উদাহরণ পাওয়া যাবে না। রক্ত দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আবার স্বাধীনতা অর্জন করেছে, যুদ্ধ করে নাই, যেমন পাকিস্তান, যেমন ভারত। এই ধরনের অসংখ্য আছে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা পরাজিত হয়েছে বলে তারা ছেড়ে গেছে তাই না, তারা বুঝছে যে আর থাকা যাবে না, সেই জন্যই তারা স্বাধীনতা দেশে দেশে দিয়ে তারা চলে গেছিল। তার মধ্যে পাকিস্তান স্বাধীন হলেও জাতিগোষ্ঠী হিসাবে অর্ধেকেরও বেশি ছিল বাঙালি মুসলিম। সেই বাঙালি মুসলিম সঙ্গে তারা যা প্রাপ্য সেগুলো তারা দেয় নাই, যা শ্রদ্ধার, যা ভালোবাসা সেটা তাদের কাছ থেকে পায় নাই। সেই জন্যই পাকিস্তান ভেঙে গেছে, এবং ভেঙে গেছে শুধু শুধু না, যুদ্ধের মধ্য দিয়ে। তা এই যে যুদ্ধের মধ্য দিয়ে হলো সেটি স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য। এবং আজকে যে মানুষটার কথা আমরা দুজনেই আলোচনা করলাম, স্বাধীনতা ঘোষণা, তিনি তখন রাজনৈতিক ব্যক্তিত্ব না। রাষ্ট্রবিজ্ঞানে একটা ব্যাপার আছে, তাৎক্ষণিকভাবে যে সিদ্ধান্ত নিতে পারে এবং সেই সিদ্ধান্ত সঠিক হয় সেই নেতা রাষ্ট্রবিজ্ঞানের। এটা আমরা যখন ইন্টারমিডিয়েটে সিভিক্স পড়ছি, পৌরনীতি, সেখানে আমরা জেনেছি জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণাটা হচ্ছে তিনি তার নেতৃত্ব সেই দিনই ইতিহাসের মহানায়ক হয়ে গেছে। ওই যে একটা বললেন না, বিভিন্ন দল বিভিন্ন মত নির্বাচনের প্রশ্নে এখন দিতে পারে। আমি যদি জানি আমার ভোটার সংখ্যা নাই, কিন্তু আমি জাতীয় ব্যক্তিত্ব, তো ভোট হয়ে গেলে আমি পার্লামেন্টে যেতে পারবো না, এটা এই বোধটা যদি থাকে কারুর, তার কাছে ভোটটা খুব গুরুত্বপূর্ণ না। যেমন আমরা দুইজন কথা বলছি না টকশোতে, এটিও সারা বিশ্বে, দেশে না, যারা অনলাইনেও দেখবে তারা কিন্তু আমাদের মতামতটা, আমি ওই পার্লামেন্টে স্বীকৃত জায়গায় গিয়ে আমি কথাটা বলি নাই, আইনগত দিক থেকে ওই কথা ওইভাবে আমরা বলতে পারি না, কিন্তু আমার কথা তো বলেছে। যে কোনো ফোরামে যে কোনো মানুষ কথা বললে, তো সেইটা সব থেকে বড় ফোরাম হচ্ছে পার্লামেন্ট, স্বীকৃত। সেখানে আইন প্রণয়ন করা হয়, বিভিন্ন বিষয়ে আলাপ করা হয়। সেই আইন প্রণয়ন, উনি ধর আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিভিন্ন কিছু কিছু পেশা আজকাল খুব বড় করে দেখা হয়, কিন্তু বিপদে পড়লে পরে তারাও আইনজীবীর কাছেই আসে। তখন আইনের ব্যাখ্যাটা স্বীকৃতভাবে তারা দিতে পারে, এমনকি তাদের যে ফোরাম আদালত সেখানে দিতে পারে। কিন্তু সেই বড় ফোরামটা হচ্ছে পার্লামেন্ট, সেটা শূন্য, বিরাট কর্মচারী, বিভিন্ন বিল্ডিং, সবকিছু সেখানে আছে, কিন্তু এখন আইন প্রণেতা নাই। আমাকে যদি কোনো আইনের দরকার হয় সেটা অডিয়েন্সের মাধ্যমে করতে হবে। হয় আমি যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, এমনকি 24 সালে যারা শহীদ হয়েছেন, আমি আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদের বেহেশত দেয়। এইসব ছোট ছোট ছেলে মেয়েরা, এমনকি শিশুরা যার মায়ের কোলে বাপের কোলে দেখতে গিয়েছিল, দেখতে যাওয়ার মানে ওই উৎসবে তারা যোগ দিতে গিয়েছিল। উৎসব মানে এখন প্রতিবাদ। ঘরে রান্না ছেড়ে দিয়ে মেয়েরা সেদিন বেরিয়ে আসছে, পেশা যারা ছিল বিভিন্ন অফিসে থাকা তারাও বেরিয়ে আসছে, অর্থাৎ ছাত্র জনতা সম্মিলিত চেষ্টা। কেন? স্বৈরতন্ত্রের পতন, স্বৈরতন্ত্র গেলে আসে গণতন্ত্র। সেই গণতন্ত্রে যেতে আপনি উঠতে হয় একমাত্র সিঁড়ি, ঘরে একাধিক সিঁড়ি থাকতে পারে, কিন্তু গণতন্ত্র উত্তরণ একমাত্র সিঁড়ি, সেটা হচ্ছে নির্বাচন। এখন ওই যে আমি ব্যাখ্যা দিলাম, যার পক্ষে সম্ভব না সে নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ, সে যে বিরোধিতা করছে এমন না, অত গুরুত্বপূর্ণ মনে করছে না। এখন অনেক দল আছে যার নিবন্ধনই হয়নি, অথবা নিবন্ধন ছিল এখন নাই। যেমন জামাত একসময় বিএনপি ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে, এবং বিএনপির সঙ্গে থাকলে 18-19টা সিট পায়, বিএনপির সঙ্গে না থাকলে 2টা থেকে 3টা সিট পায়। এটা ইতিহাসে ধারাবাহিক, আমি তাদের ছোট করছে না। কিন্তু এই দলটি হচ্ছে বাংলাদেশের সমসাময়িক সময়ের সব থেকে পুরাতন দল। ব্রিটিশ ভারতে এই দলের জন্ম, এমনকি
আওয়ামী লীগের থেকেও সে পুরাতন দল, কিন্তু ইতিহাসের ধারাবাহিকভাবে সব সময় সব ক্ষেত্রে বড় বড় ভুলগুলো তারা করে এসছে। যেমন পাকিস্তান আন্দোলনে তারা ছিল না, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা ছিল না, এমনকি 24-এর গণঅভ্যুত্থানের ভিতরে ছোট বড় অনেক ঘটনা আছে। 24-এর গণঅভ্যুত্থানের পরপরই তারা বলেছে আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম। যখন ব্যাপক সমালোচনা আসছে তুমি মাফ করার কে, তখন বলেছে এটা আমরা প্রত্যাহার করলাম। কেন আমি এই কথা বলছি? নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন মত পথ থাকবে, এটাকে আমি অস্বীকার করছি না। কোন বিভিন্ন মত পথের জন্য তো বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু মৌলিক প্রশ্নটা হচ্ছে আমি গণতন্ত্রের উত্তরণ করব কি করে। সেই গণতন্ত্র উত্তরণের নির্বাচন, এবং সেই নির্বাচনটা আপনি আদারওয়াইজ নেন না, যারা দর্শক শ্রোতা তাদের কাছে আমি আমার একটা ছেলে এবং মেয়ে পছন্দ হলে পরে সংসার করতে পারে না। এই সংসারে বৈধভাবে থাকতে হলে পরে আইন মেনে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদেরকে সংসার করতে হয়। এটা আমাদের সামাজিক বৈশিষ্ট্য। কিন্তু এর বাইরে যদি করায়, অনেকে বলে বিদেশে, আমাদের দেশেও হয়তো কেউ কেউ করতে পারে, কিন্তু সেটা বৈধ হিসাবে চিহ্নিত হয় না। ঠিক তেমনি এই সরকারকেও যদি বৈধ করতে হয়, তাহলে পরে সেই বৈধতার অর্জন হচ্ছে তোমাকে কেন বসাইছি, তুমি তো রেগুলার গভর্নমেন্ট না, একটা কি বলা কেয়ারটেকার অথবা অন্তর্বর্তী সময়ের জন্য। তাহলে আগেরটা শেষ হয়েছে, পরেরটা কি হবে, ওই কাজটা করে সে চলে যাবে। তো অন্তর্বর্তীকালীন যদি ভাবসাবে বোঝা যায় যে অন্তর্বর্তী না, রেগুলার গভর্নমেন্টের মধ্যে আমি থাকবো, তাহলে ফ্যাসাদটা হয়েছে। সেই জন্যে সংবিধানের আওতায় সাংবিধানিক দায়িত্ব পালনের জন্যে এই সরকারের একমাত্র কাজ আমার বিবেচনায় সেটি হচ্ছে নির্বাচন করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার যে কাজ, সেটি যত লেন্দি হবে বিতর্ক তত বাড়তে থাকবে। এটা বিএনপি মনে করে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনাকে ধন্যবাদ।